আদির কাছে ছাতা নেই, ফলে বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে, এই একটা ব্যাপার আদিবাকে স্বস্তি দিচ্ছে। তার পক্ষে আদিকে সায়স্তা করা সম্ভব না, তাই এই বৃষ্টিতে ভিজে যদি আদির একটু শিক্ষা হয় সেটা ভেবেই খুশি খুশি লাগছে। আদিবা হাসি হাসি মুখে দাঁড়িয়ে এগুলোই ভাবছিল, হঠাৎ করে তার ধ্যান ভেঙে দিয়ে কানের কাছে কেউ ফিস ফিস করে বলে উঠল, বৃষ্টিতে ভিজে যদি আমার জ্বর আসে সেবা যত্ন কিন্তু তাকেও করতে হবে যে এখন বদদোয়া দিচ্ছে। আদির কথায় আদিবা কটমুটিয়ে তাকালো। আমি কি বলেছি আমি বদদোয়া দিচ্ছি? তোর মতো ডাইনি বুড়ি এর চেয়ে বেশি কি আর করবে। যাই হোক, এসে যেন দেখি ঘরটা পুরো ঝকঝক করছে বলে আদি ভিজতে ভিজতেই চলে গেল। আদিবাও ঘর গোছানোর কাজে লেগে পড়লো। ধুর, এই মেঘলা দিন স্যাঁতস্যাঁতে পরিবেশ কার ভাল লাগে। একা একা এসেছিলাম একটু শান্তির জন্য, তা না এসে জুটেছেন একজন। ইচ্ছে করছে বনবাসে চলে যাই। বলতেই মন উত্তর দিল, তুই জাহান্নামে গেলেও এই আদি নামক প্রাণীটি তোর পিছু নিবে। তাই চেষ্টা বাদ দিল আদিবা। ঘর গোছাতে বেশ সময় লাগছে। আদির 14 গোষ্ঠী শুদ্ধ বকা দিতে দিতে আদিবা ঘর গুছিয়ে শেষ করার ঠিক আগ মুহূর্তে বাইরে থেকে আদির কণ্ঠ ভেসে আসলো। তাকে দেখে মনেই হচ্ছে না বৃষ্টিতে ভেজা নিয়ে তার কোনো আপত্তি আছে, বরং বৃষ্টিতে ভিজতে ভিজতে গুনগুন করে গান গাইতে গাইতে আসছে সে। তার হাব ভাব দেখে মনে হচ্ছে তিনি সিনেমার নায়ক আর এখানে সিনেমার শুটিং চলছে। এই ছেলের শরীরে এত ঢং কোথা থেকে আসে আদিবার মাথায় ঢুকলো না। তবে দেখতে মন্দ লাগছে না। ফুল স্লিভ সাদা শার্টের সাথে কালো 3/4, কিছু চুল এলোমেলো হয়ে কপালের ওপরে ছড়িয়ে আছে। আদির বরাবর লম্বা চুল পছন্দ। প্রায় তার চুল কপাল ছাড়িয়ে চোখের ওপর এসে পড়তো, তবুও কাটতে চাইতো না। এখনো হয়তো সে অভ্যাস যায়নি। পেছনের দিকে চুল ছোট করে কাটা থাকলেও সামনের দিকে কিছুটা বড়। চোখের উপর না পড়লেও ভ্রুর উপর ছড়িয়ে আছে। চুল থেকে টুপটুপ পানি পড়ছে। আদিবা অবাক নয় কিছুক্ষণ তাকিয়ে থেকে বাস্তবে ফেললো আর দেখলো আদি খালি হাতে ফিরেছে। আদিকে খালি হাতে দেখে আদিবার মেজাজ বিগড়ে গেল। আদি গুনগুন করতে করতে ঘরে ঢুকে বলল, আদিবার টাওয়েলটা দিত। আদিবা চরম বিরক্তি নিয়ে আদিত্যের দিকে এগিয়ে আসলো। আদিবার রেগে গেছে। আদি কি সেটা বুঝলো নাকি বুঝলো না, আদিবার বোধগম্য হলো না। আদিবা এগিয়ে যেতেই আদি বলল, সমস্যা কি? আদিবা উল্টে প্রশ্ন করলো, আপনাকে কি সিনেমার শুটিং করতে বাজারে পাঠিয়েছিলাম? বাজার কোথায়? আদির ভাবলে সেন ভাবে উত্তর দিল, আমি শুটিং করছিলাম, তোকে কে বললো? নিজেই দেখলাম। গান গাইতে গাইতে আসলেন, এমন একটা ভাব যেন পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। দুঃখে থাকার মতো কোনো কারণ তো দেখতে পাচ্ছি না। তার উপর আজ তোর কপালে যে শনি লেখা আছে সেটা ভেবেই মন ভরে উঠছে। আমার কপালে শনি জন্মের আগে থেকে লেখা ছিল, তা না হলে আপনার বোন হয়ে জন্মাই। বোন হতে এত আফসোস থাকলে সম্পর্ক বদলের রাস্তা তো আছেই, বদলে ফেল। বাজের কথা রেখে বলেন বাজার কোথায়? হিরোগিরি দেখাতে তো বাজারে পাঠায়নি, তাই না? তোর মতো এমন একটা পুচকি মেয়ের কথায় আদিত্য চৌধুরী বাজারের ব্যাগ হাতে হাঁটবে, এটা শুধু স্বপ্নেই সম্ভব, বাস্তবে না। হ্যাঁ, আমার মতো কোন মেয়ের কথাতেই সারা জীবন চলতে হবে, বুঝেছেন? সারা জীবন তো আর বিয়ে না করে থাকতে পারবেন না। তখন আপনার বউ প্রতিদিন আপনাকে দিয়ে বাজার করাবে। যাই হোক, ভালোই হয়েছে বাজার করেননি, তার মানে আমাকে রান্না করতে হবে না। ঠিক বলেছিস, তেমন কিছু রান্না করার প্রয়োজন নেই, বুঝেছিস? শুধু ভুনা খিচুড়ির, গরুর ঝাল মাংস, মুরগির পাতলা ঝোল, সাথে গরম ভাত আর ইলিশ পাতুরি, চিংড়ির মালাইকারি, রুই মাছের মুড়ো ঘন্ট, ভাজা চপ, পাতলা ডাল, সাথে একটু সাদা সবজি, পায়েস আর আচার, এইটুকু করলেই হবে। কাবাব, রোজ, পোলাও এসবের দরকার নেই, কি বলিস? আদির কথায় আদিবা ভ্রু কুঁচকে তাকালো। এসবের মানে কি? জীবনে প্রথমবার বাজারে পাঠালেই খালি হাতে ফিরে আসবো? ভ্যানে বাজার পাঠিয়েছি, এখনই চলে আসবে। আসলে আমার হাতে বাজারের ব্যাগ মানায় না, তাছাড়া এত কিছু আনতেও পারতাম না। কি কি বাজার করেছেন আপনি সেটা তো কিছুক্ষণ পরেই দেখতে পাবি। আমাকে বাজারে পাঠানোর মজা এবার হারে হারে বুঝবি। কি কি পদ বলেছি মনে আছে তো? আদিবা কিছু বলার আগেই ভ্যানওয়ালা দরজার সামনে হাজির। আদি টাওয়ালে মাথা মুছতে মুছতে এগিয়ে গিয়ে বললো সব নামিয়ে রাখতে। বাজারের ধরন দেখে আদিবার ফিরমি খাওয়ার জোগাড়। ভ্যানওয়ালা সব নামিয়ে দিয়ে চলে গেল। আদি ঘরে যেতে যেতে বলল, আদিবা নাও, তোমার বাজার চলে এসেছে, রান্না শুরু করে দাও, আমি চেঞ্জ করে আসছি। আদি চলে যেতে চাইতে আদিবা বলে উঠল, আপনি কি জানতেন না বাড়িতে যে ফ্রিজ নেই? এতগুলো বাজার করলেন কোন বুদ্ধিতে? আরে ফ্রিজ দিয়ে কি হবে? তুই কি শুনিসনি আমি কি কি রান্না করতে বলেছি? না শুনলেও সমস্যা নেই, এখানে যা যা আছে সবই আজ তোকে রান্না করতে হবে, তাই ফ্রিজ নিয়ে টেনশন করার দরকার নেই। আপনার মাথা ঠিক আছে? এতগুলো কে খাবে? এলাকার লোকজন, আমি সবাইকে দাওয়াত করে এসেছি। মানে কি? হঠাৎ লোকজনকে দাওয়াত খাওয়ানোর কথা আসলো কোথা থেকে? তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? অবশ্যই দিতে হবে। আমি তো এত কিছু রান্না করব না, তুই করবি, তোর ঘাড় করবে। আপনার মনে হয় এতগুলো রান্না করা আমার একার পক্ষে করা সম্ভব? তোর পক্ষে অনেক কিছুই সম্ভব। রাতের বেলা তেজ দেখিয়ে বাসা ছেড়ে বেরিয়ে আসা সম্ভব, আমাকে থাপ্পড় মারা সম্ভব। তাহলে এগুলো সম্ভব হবে না কেন? আদিবা মুখ কালো করে বলল,
খামখেয়ালি বন্ধ করুন, আমি এইসব রান্না করতে পারবো না। শেষ শব্দটা উচ্চারণের আগেই বিকট শব্দে আত্মা কেঁপে উঠলো আদিবার। তাকে দেখলো আদিত্য সামনে থাকা ড্রেসিং টেবিলের কাজ টুকরো টুকরো হয়ে পড়ে আছে, সাথে ফুলদানিটাও। আদিবার বুঝতে সময় লাগলো না যে আদির আগে ফুলদানিটা ছুঁড়ে মেরেছে। আদিবা অবাক চোখে তাকাতেই দেখলো মুহূর্তেই আদির মায়াবী মুখে হিংস্রতা ফুটে উঠছে। আদি চোখ শুরু করে বলল, পারবো না, হবে না, করবো না, শব্দগুলো আমার সামনে বলবে না, শুনতে ভালো লাগে না। আপনি গ্লাসটা ভেঙে ফেললেন কেন? তুই মুখ কালো করে কথা বলছিলি, দেখতে খারাপ লাগছিল। যে আয়নায় তাকালে মেজাজ খারাপ হবে সেটা রাখার দরকার কি? যদিও দোষটা আয়নার ছিল না। আদির উত্তর শুনে আদিবার কথা আটকে গেল। কি বলবে বুঝতে পারছে না। আর কিছু বলবে আদিবা মাথা নিচু করে নিল, কারণ আদির রাগের পরিমাণ এতক্ষণে তার বোঝা শেষ। এখন কিছু বললে গায়ে হাত তুলবে, তাই বাধ্য হয়ে এগিয়ে গেল। সাথে সাথে পেছন থেকে আদিত্য বলে উঠল, দাঁড়া, ওদিকের কথা যাচ্ছিস? আমি আমি বাঘ কিংবা ভালুক নই, তাছাড়া আমতা আমতা করার মতো কিছু ঘটেনি। যা বলতে চাস স্পষ্ট ভাষায় বল। কিছু না, আমি কাজগুলো পরিষ্কার করে রান্না করতে যাচ্ছি। লাগবে না, তুই কাজ পরিষ্কার করতে পারবি না, হাতে লেগে যাবে। তুই রান্নার জোগাড় কর, গিয়ে যা। কিন্তু সারা ঘরে তো কাজ পড়ে। আদিবাকে কথা শেষ করার সুযোগ দিল না, চোখ পাকিয়ে তাকালো আদি। আদিবা কথা বাড়ালো না, পেছন ঘুরে যেতে চাইলো। পেছন থেকে আদি বলে উঠল, হাত কেটে যাওয়া, পুড়ে যাওয়ার মতো অঘটন যেন না ঘটে, কোনোভাবেই যেন আজ কোনো অঘটন না ঘটে। ধীরে ধীরে রান্না করবি, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আদিবা মাথা নেড়ে গিয়ে বাজার নিয়ে বসলো। সেই ফাঁকে আদিও চেঞ্জ করতে চলে গেল। আদিবা কাটাকুটি করতে করতে আদি এসে ঘরের কাজ পরিষ্কার করতে শুরু করলো। দৃশ্যটা দেখে আদিবা অবাক হলো। আদি কাজগুলো সরিয়ে রেখে বিছানায় ফোন নিয়ে বসে পড়লো। বারান্দায় বৃষ্টির ছাট আসছিল বলে আদিবা ঘরে বসেই কাটাকুটি করছে। আদি ফোনের দিকে মনোযোগ দিলেও মাঝে মাঝেই মুখ তুলে আদিবাকে দেখছে। আদিবা ভয় পেয়েছে, তাই মন দিয়ে কাজ করছে। হঠাৎ আদি বলে উঠল, তারপর আদিবা, গ্রামে এসে তোর কেমন লাগছে বল? মানে এই যে রান্না করা, ঘর গোছানো, সব মিলিয়ে এখানে এসে ভুল করেছিস মনে হচ্ছে না? না, কিসের ভুল? আমার কোনো অসুবিধে হচ্ছে না, তাই নাকি? তা তুই কি জানিস এখানে মিক্সার নেই, সব মশলা তোকে বাটাবাটি করতে হবে, তারপর রান্নাঘরে গিয়ে ভিজে ভিজে রান্না করতে হবে? কথাগুলো শুনে আদিবা অসহায় চোখে তাকালো, কিন্তু আদি পাত্তা না দিয়ে বলল, এখনো সময় আছে, স্বীকার কর, বাসা থেকে বেরিয়ে এসে ভুল করেছিস। আদিবা উত্তর দিল না। জেদটা একেবারে ছোটবেলার মতোই আছে। এই জেদের জন্যই তুই মার খেতে। আপনিও আগের মতোই আছেন। না, আমি অনেক কন্ট্রোল করতে শিখেছি, না হলে আজ আয়নার বদলে কারো হাত পা ভাঙতো। আদিবা প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার জন্য বলল, আমি রান্না করতে পারবো, আপনি চুপচাপ বসে থাকুন। করতে তো হবে, ঘর তোর শ্বশুর বাড়িতে যদি অনেক লোক থাকে তখন কি করবি? এখন থেকে অভ্যাস করে নে। অনেক লোক থাকলেও সমস্যা নেই, আপনার মতো কেউ না থাকলেই চলবে। আদিবার কথা শুনে আদিত্য হা হা করে হেসে উঠল। কেন, আমি আবার কি করেছি? আজ তো তোকে একটাও বাজে কথা বলিনি, মারিও নি। আদিবা কিছু না বলে রান্নাঘরে চলে গেল। বৃষ্টি কমেছে, কিন্তু সবগুলো জিনিস রান্নাঘরে নিতে বেশি বেগ পেতে হচ্ছে তাকে। আদিবা কয়েকবার যাওয়া আসা করে হাঁপিয়ে উঠলো। আদির দিকে তাকে অসহায় ভঙ্গিতে বলল, আপনি কি মানুষ? অন্য কিছু মনে হওয়ার কারণ কি? আমি একা একা কষ্ট করছি আর আপনি বসে বসে মজা দেখছেন। এছাড়া আমার আর কি করার আছে? রান্না নাই পারলেন জিনিসগুলো নিতে একটু হেল্প তো করতে পারেন। আগে বলবে না? আগে বললেই হেল্প করতাম, বলেই আদি নেমে এসে আদিবাকে কোলে তুলে নিল। কাকা, কি করছেন? তুই তো বললি হেল্প করে দিতে, তাই নিয়ে যাচ্ছি। যদি আমার হেল্প চাস এভাবেই হেল্প করব, প্রতিটা জিনিস তুই নিয়ে যাবি আর আমি তোকে। আমি এমন হেল্প চাইনি। কথায় কথায় গায়ে হাত দেওয়া কেমন স্বভাব? লোকে দেখলে কি ভাববে? ছাড়ুন বলছি। ছেড়ে দিব? অবশ্যই ছাড়ুন বলছি, অসভ্যতা করবেন না। কথাটা শুনে কোনো সংকেত ছাড়াই আদিবাকে ছেড়ে দিল। আদিবা নিচে পড়ে ফেল করে তাকালো। তাৎক্ষণিক ঘটনায় ব্রেন ব্যথার পরিমাপ করতে পারেনি, তাই আদিবা চিৎকার দেওয়ার সুযোগ পায়নি। আদিবাকে নিচে ফেলে দিয়ে আদি হন হন করে ঘরে চলে গেল। না, আদিবা ব্যথা তেমন পায়নি, তবে কাদায় পরে সারা শরীর মাখামাখি অবস্থা। আদি কয়েকবার ড্রেস বদলে নিতে বললেও আদিবা ড্রেস চেঞ্জ করলো না। কাদা ধুয়ে নিয়ে ভেজা কাপড়ে রান্না করছে। মশলা বাটা, সবজি কাটা সব করতে করতে হাঁপিয়ে উঠেছে আদিবা। আদিবার কাণ্ড দেখছে, কিছু বলছে না। এত দুনিয়ার কাজ করে আদিবার প্রায় কাদো কাদো অবস্থা, বেশ কষ্ট করে। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।